আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 3 নাম্বার পার্ট। তো গল্প শুরু করার আগে সবাইকে একটি কথা বলে নিই, আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অনেকেই। তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পদ্ম কাচুমাচু হয়ে বসে আছে, তার ভালো লাগছে না ইজানের স্পর্শ। পদ্ম ইজানের হাত সরিয়ে দিল। ইজান অবাক হয়ে গিয়েছে, সে পদ্মকে মেনে নিতে চাচ্ছে আর পদ্ম এসব আচরণ করছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল ইজান। তারপর বলল, দুঃখিত, আমি এসবে অভ্যস্ত নই। ইজান বুঝলো পদ্মকে, বাচ্চা মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ইজানকে। ইজান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে। ইজান বলল, সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে আর কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে, এখন সে কি বলবে সেটাই ভাবছে, মাথায় কিছু আসছে না। ইজান বলল, কি বলবে খুঁজে পাচ্ছ না তাই না? পদ্ম তাকালো ইজানের দিকে, সে আশ্চর্য হয়ে গিয়েছে ইজান কিভাবে তার মনের কথাটা বলে দিল। ইজান আবার বলল, আচ্ছা সেগুলো না হয় বাদ দিলাম, তুমি পড়াশোনা করেছো কত দূর? পদ্ম বলল, আমি 9ম শ্রেণী পর্যন্ত পড়েছি, বিয়ে হওয়ার পর আমি তো এখানেই চলে এসেছি, তাই আর। এটুকু বলেই পদ্ম থেমে গেল। ইজান বুঝেছে মেয়েটা পড়াশোনা করতো। ইজান বলল, এখন আর করবে না পড়াশোনা? মানে করতে মন চায় না? পদ্ম বলল, আপনি যদি অনুমতি দিন তাহলে করব, কিন্তু এখান থেকে তো আমাদের গ্রাম অনেক দূর, কিভাবে আসবো আর যাব? ইজান বলল, বউকে অশিক্ষিত রাখবো নাকি আমি? এতটাও অমানুষ আমি না। আমি তোমার বাবা মা সহ সবার সাথেই কথা বলবো। তোমার ওই স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। পদ্ম এক প্রকার লাফিয়ে উঠলো, তারপর বলল, না না, আমি ওখানেই পড়তে চাই। ঢাকা শহরের কোনো কিছুর সাথেই আমি পরিচিত নই, আমার ভয় লাগে। ইজান বলল, হ্যাঁ ম্যাডাম, আপনার তো সবকিছুতেই ভয় লাগে। একটু মেঘের আওয়াজ হলে, আমাকে দেখলে, আমি একটু পাশে বসলেও আপনি ভয় পান, এরকম লেখা ছিল আমার কপালে। হায় আল্লাহ! পদ্ম একেবারে মনমরা হয়ে গেল। ঠিক হইতো, একটু বেশি ভয় পাই পদ্ম। তারপর বলল, আচ্ছা পদ্ম, বিয়ের আগে কখনো প্রেম করেছো? না মানে করতেই পারো, নিজের বউয়ের প্রথম ভালোবাসার কথাটা একটু শুনি। পদ্ম থতমত খেয়ে গেল, কি সব বলছে এই লোক? পদ্ম বলল, না, এসব বিষয়ে কোনো ধারণা ছিল না আমার, আমি কখনো এসব করিনি। ইজান পদ্মের কথা শুনে হেসেই দিল, তারপর বলল, যাক, আমি হব তোমার প্রথম প্রেম আর তোমার প্রথম ভালোবাসা, কি বলো? পদ্ম হালকা হালকা লজ্জা পেল, ভালোবাসা প্রেম এসব নিয়ে সে অবগত নয়। ইজান বলল, আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি তো ঘুমিয়েছি, আমি এখন একটু বাহিরে যাব। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবেন? ইজান হাসলো। আস্তে আস্তে পদ্মর ভিতরে তার বিষয়ে একটা অধিকার জন্ম নিতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিবে দুজনেই। ইজান বলল, এই তো একটু বাহিরে যাচ্ছি, তুমি যাবা? পদ্ম মাথা নাড়িয়ে না জানালো, সে যাবে না। পদ্ম শুয়ে পড়লো। ইজান যাওয়ার সময় পদ্মকে আবারও বলে গেল, তার মা যদি কিছু বলে তাহলে সে যেন বলে সে একটু বাহিরে গিয়েছে। আজ হসপিটালে সব সিনিয়র ডক্টররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে। মূলত শুক্রবারই সবাই এমন একটা প্ল্যান করে রাখেন, সবার একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, এটা সবাই উপভোগ করে। বিশেষ করে সায়ানা, কারণ সে দীর্ঘ সময়টাতে সে ইজানের পাশে থাকতে পারে। আজ সায়ানা রেডি হয়ে ইজানকে কল দিয়েছিল তাকে যেন এসে নিয়ে যায়। ইজানও তাই করলো, কারো কথা ফেলতে পারে না। সায়ানা মাঝে মাঝে এই আবদারটা করে আর ইজানও সায়ানার কথা রাখে। ইজানের গাড়িতে উঠে সায়ানা বলেছিল, সাদা শার্ট পরার কি দরকার, এমনিও সুন্দর, আরো সুন্দর লাগে, কোনো মেয়ে মুখ লাগিয়ে দিতে পারে তো। ইজান ড্রাইভ করতে করতে বলল, তাই নাকি? এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে বলুন তো? সায়ানা বলল, সে আপনার রূপের রহস্য আপনিই জানেন, এসব সিক্রেট কথা কি আর আমাদের বলেন নাকি? বেশ একটা ভাব নিয়ে কথাটি বলল সায়ানা। ইজান বলল, সেটাও কথা, আপনি জানবেন কিভাবে? আপনার সাথে তো আর এসব নিয়ে আলোচনা করি না। সায়ানা বলল, আপনার সাথে আজ ম্যাচিং করে পড়লে ভালো লাগতো। ইজান বলল, ম্যাচিং করার কি দরকার? সায়ানা বলল, এটা আলাদা ব্যাপার, আপনার জানতে হবে না, কিন্তু সত্যি কথা খুবই সুন্দর লাগছে আপনাকে। কি আর বলবো, এত বেশি ভালো লাগছে। ইজান বলল, মাশাআল্লাহ বলুন, না হলে আবার আমার বিয়ে হবে না। সায়ানা বলল, সে আপনার এই সুন্দর চেহারা থাকলেও হবে, না থাকলেও হবে, আপনার জন্য এক সুন্দরী মেয়ে অপেক্ষা করে আছে। ইজান শুধু হেসেছে সায়ানার কথাই, তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না, উত্তর না দিলেও চলবে। রেস্টুরেন্টে ইজান সায়ানা একসাথেই ঢুকলো। কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসেছে। হসপিটালের বেশ কয়েকজন ডক্টর ধরে নিয়েছে ইজান সায়ানাকেই বিয়ে করবে। খাওয়ার সময় কেউ কেউ তো বলে ওঠে, ইজান আর সায়ানা বিয়ে করবে কবে? এই কথাটা ইজানের থেকে সায়ানার বেশি ভালো লাগে। ইজান চুপ ছিল, সে বেশি কথা বলেনি। আর বিয়ের ব্যাপারটা একেবারে সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে। এখন বলার সময়টাকে ইজানের পারফেক্ট মনে হয়নি। ডক্টর আসিফ আহমেদ বললেন, ইজান সাহেব, আপনি কি আসলেই সায়ানাকে বিয়ে করবেন? ইজান হেসে হেসে উত্তর দিল, আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে, দেখি ম্যাডাম রাজি হয় নাকি, তাহলে তাকেই বিয়ে করব। ইজানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠলো। চমকে ওঠার ওই কথা, কারণ ইজানের স্বভাব চরিত্রে কখনো এমনটা বোঝা যায়নি সে যে আবার একটা মেয়েকে পছন্দও করতে পারে। ইজানের কথাগুলো শুনে সায়ানা বেশি চমকে উঠেছিল। সায়ানার ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক এই কারণে কি ইজান তাকে পাত্তা দিতে চায় না? ইজান আর এই টপিক নিয়ে কথা বলছে না, এবার সবাই অন্য কথা বলছে।
ইজান কিছুক্ষণ পর পর আর চোখে সায়ানার দিকে তাকাচ্ছে। সায়ানা একেবারে চুপ করে আছে, বোঝাই যাচ্ছে খুব বড় চোখে খেয়েছে সে। সায়ানা কিন্তু ইজানের পাশেই বসেছে, প্রতিবারই সে এমন করে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে, সায়ানা শুধু চামচ নাড়ছে কিন্তু খাচ্ছে না ঠিক মতো। অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিবে বলে ঠিক করেছে, কিন্তু সায়ানা চলে গেল। সবাই ওকে থাকতে বললো তাদের সাথে, কিন্তু সে চলে গেল। এ বিষয়ে ইজান কোনো রকম ভ্রুক্ষেপ করেনি, সে নিজের মতো ফোন চাপছিল। পদ্ম একেবারে সন্ধ্যায় উঠলো ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মনিরা শেখের কাছে গেল। তিনি সোফায় বসে টিভি দেখছেন। পদ্ম গিয়ে বসলো তার পাশে। পদ্মকে দেখে মনিরা শেখ বললেন, ইজান কোথায় গিয়েছে জানো? পদ্ম বলল, না জানি না, তবে তিনি বলে গিয়েছেন উনি বাইরে যাবেন, আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে যেন এটাই বলি। মনিরা শেখ বলেছেন, আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। পদ্ম বলল, আমাকে ডাকেননি কেন? মনিরা শেখ বলল, এখন তো জেনেছি। আচ্ছা, চা খাবে তুমি? পদ্ম বলল, হ্যাঁ, চা বানিয়ে আনছি, আপনি বসুন। সারা সন্ধ্যায় মনিরা শেখ আর পদ্ম চা খেতে খেতে কাটিয়ে দিল। পদ্ম তার গ্রামে কি কি করতো সেসব কথা বলছে মনিরা শেখকে। মনিরা শেখ পদ্মের কথা শুনে হাসছে। কি সহজ সরল কথাবার্তা পদ্মের। মেয়েটা আসলেই খুব সুন্দর মনের, তার কথাবার্তা শুনলেই বোঝা যায়। তারা দুজন মিলে নাটক দেখছে টিভিতে। মূলত পদ্মের এসব নাটক ভালোই লাগে, তাদের গ্রামের বাড়ির পাশের বাড়িতে চাচির ঘরে দেখতো। পদ্মর মা টিভি আনার কথা বললেও পদ্মের বাবা অনুমতি দেননি। রাত প্রায় 10টা হয়ে যায়। ইজান মনিরা শেখকে কল করে বললেন তার আসতে দেরি হবে, তিনি আর পদ্ম যেন রাতের খাবার খেয়ে নেন। পদ্ম মনিরা শেখের রুমে গিয়ে বসলো ওর কাছে। একা থাকতে ভালো লাগছে না। পদ্মকে দেখে মনিরা শেখ বললেন, তুমি ঘুমাবে না? পদ্ম বলল, না মা, আসলে ভালো লাগছে না, এখন আর ঘুমও আসছে না, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো। মনিরা শেখ বললেন, আচ্ছা পদ্ম, তোমাকে কিছু কথা বলি, শুনো। পদ্ম বলল, জি বলুন। মনিরা শেখ বলল, ইজানের সাথে তুমি কেমন আচরণ করো? মানে তোমরা যে স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা আসলে কেমন? পদ্ম খানিকটা ঘাবড়ে গেল, কারণ আজ বিকেলেই তো ইজানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে। কিভাবে এখন সেটা তার শাশুড়িকে বলবে? তাও সে আমতা আমতা করে বলল, জি সব ঠিক আছে। মনিরা শেখ বিশ্বাস করলেন না, কারণ তাকে ইজান সকালে বলেছে সে মেনে নিতে চেষ্টা করবে। এর মানে এই না যে আজকে একেবারে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর পদ্ম যে ইজানের আশেপাশে থাকতে চায় না, এটা বেশ খেয়াল করে মনিরা শেখ। মনিরা শেখ জানেন, কিন্তু পদ্মকে বুঝতে দিল না ব্যাপারটা। তারপর বলল, তাহলে তো ভালোই। মনিরা শেখ কিছু বললেন না। পদ্ম তার শাশুড়ির রুম থেকে চলে এসেছে। আজ সে একজন গুরুজনের কাছে মিথ্যা বলেছে, সেটা নিয়ে খুব খারাপ লাগছে। মিথ্যা কথা না বললেও পারতো, কিন্তু সত্যিটা শোনার পর যদি তার শাশুড়ি তাকে খারাপ ভাবে বা বকা দেয়, যদি তার সাথে আগের মতো ভালো ব্যবহার না করে, উনি যদি জানেন ওনার ছেলে পদ্মকে মেনে নিতে পারছে না, তাহলে তো তিনি পদ্মকে অনেক কথা শোনাবে। সে কথা মনে করে পদ্ম কিছু বলেনি। বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে পদ্ম। কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে কোনো কারণ ছাড়াই। এখন কান্না করতে ইচ্ছে করছে পদ্মের। বিশেষ করে তার বাবা মারা যাওয়ার পর থেকে তার এই সমস্যাটা বেশি হচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো। পদ্ম গিয়ে দরজা খুললো। ইজান পদ্মকে দেখে একেবারে দাঁত দেখিয়ে হাসি দিল। হাসিটা পদ্মের খুব পছন্দ, কিন্তু মন খারাপের জন্য সে রুমে এসে পড়লো। ইজান ভাবলো মনে হয় তখনকার কথা ভাবছে, তাই হয়তো মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। ইজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখলো পদ্ম বারান্দায় দাঁড়িয়ে আছে। ইজান ওখানেই গেল, একেবারে পদ্মের পিছনে এসে দাঁড়ালো। ইজান বলল, কি হয়েছে ম্যাডাম, এখনো যে ঘুমাননি? ইজানের কথা শুনে পদ্ম ইজানের দিকে ফিরে তাকালো। ইজানের দিকে তাকিয়ে সে একটু পিছিয়ে গেল। তৎক্ষণাৎ সে গ্রিলের সাথে ধাক্কা খেয়ে মাথায় ব্যথা পেল। সাথে সাথে পদ্ম উফ অস্পষ্ট একটা আওয়াজ করলো। ইজান দ্রুত পায়ে পদ্মর সামনে গেল, ধমক দিয়ে বলল, আশ্চর্য, তোমাকে কি আমি খেয়ে ফেলবো নাকি? এত ভয় পাওয়ার কি আছে, ব্যথা পেয়েছো বেশি? পদ্ম কিছু না ভেবে ইজানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মূলত সে কষ্ট কমানোর জন্য কাজটা করেছে। এদিকে ইজান চমকে উঠেছে। যে মেয়েকে বিকেলে জড়িয়ে ধরার জন্য তার খারাপ লাগছে, আর সে এখন তাকে জড়িয়ে ধরেছে, আর কাঁদছেই বা কেন? সে তো কিছু বলেনি, বোধহয় ব্যথা পেয়েছে তাই কাঁদছে। ইজান তার এক হাত পদ্মের মাথায় রাখলো। নরম কণ্ঠে পদ্মকে বলল, বেশি ব্যথা পেয়েছো কি? পদ্ম ইজানকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, আমি মাকে মিথ্যা বলেছি। উনি জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে সব ঠিক আছে কিনা। আমি বলেছি হ্যাঁ। আমি কখনো গুরুজনদের সাথে মিথ্যা কথা বলিনি। আমার খুব খারাপ লাগছে, আর আমি আপনাকে মেনে নিব। আপনার সব কথা শুনবো আমি। আপনি দয়া করে মাকে কিছু বলবেন না, উনি আমাকে খারাপ ভাববেন। ইজান হেসে দিল। কাঁদলে মেয়েটার কণ্ঠ কি সুন্দর লাগে। তারপর ইজান বলল, আচ্ছা বলবো না, তাহলে 2 হাত দিয়ে জড়িয়ে ধরি, হ্যাঁ? পদ্ম মাথা নেড়ে সায় দিল। রাতের অন্ধকার পুরো চারিদিকে ছেয়ে গিয়েছে। পদ্ম ক্রমশ কান্না করছে। ইজান শত কথা বলার পরেও পদ্ম কাঁদছে। ইজান পদ্মকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হয়েছে, আমার পুরো শার্টটা ভিজিয়ে দিয়েছো তুমি, এত কান্না করার কি আছে? আমি তো বলেছি বলবো না। পদ্ম বলল, উনি যদি কখনো সত্যিটা জেনে যান তাহলে কি হবে? পদ্ম বলল, উনি যদি কখনো সত্যিটা জেনে যান তাহলে কি হবে? ইজান বলল, আমি না বললে কিভাবে জানবে? এখন যাও ঘুমাও, অবশ্য যে কান্না করেছো ভালো ঘুম হবে। পদ্ম ভ্রু কুচকে বলল, কাঁদলে বুঝি ভালো ঘুম হয়? ইজান পদ্মের নাকটা টেনে দিয়ে বলল, জি ম্যাডাম। পদ্ম বলল, আমি আগে জানতাম না। ইজান চোখটা রাঙিয়ে হালকা ধমকের সুরে বলল, এখন তো জেনেছো, যাও ঘুমাও, বেশি কথা বলা পছন্দ করি না। পদ্ম ভয়ে ঘুমাতে গেল। একটু ভালোভাবে বললেও তো হয়, এভাবে ধমক না দিলেও পারতো। রাত যখন 1টা, তখন ইজান ঘুমাতে আসে। সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। ইজান অনেক রাত করে
করেই ঘুমাই, তার অভ্যাস এটা। পদ্ম ওদিক ফিরে ঘুমাচ্ছে। ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মের ঘুমন্ত মুখ দেখছিল। ঘুমালে একদম অপ্সরাদের মতো লাগে। মুখটা লাল হয়ে আছে কেন জানি। পদ্মকে দেখেও সে শুয়ে পড়ল। কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। সকাল 6:30। পদ্ম ঘুম থেকে উঠেছে। পাশে তাকিয়ে দেখলো ইজান ঘুমিয়ে আছে। যদিও ইজান বেডের ওই পাশে শুয়েছে, পদ্ম ইজানকে দেখে মুচকে হাসলো। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেও দেখে ইজান এখনো ঘুমাচ্ছে। পদ্ম চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ বাদে মুনিরা শেখ আসলেন। পদ্ম তখন সবজি কেটে রেখেছিল। নিয়ে এসে পদ্মকে সাহায্য করলেন। যদিও পদ্ম রান্না করতে পারে, গ্রামে থাকাকালীন সেই ঘরের সব কাজগুলোই করত। তার মা রান্না করত, সে মায়ের পাশে বসে থাকতো। সে থেকে সে শিখেছে রান্না বান্না। মুনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল। পদ্ম ঠিক গোল করে রুটি বানিয়েছে। মুনিরা শেখ খুব খুশি হলেন। মুনিরা শেখ বললেন, পদ্ম তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। পদ্ম হেসে উত্তর দিল, আমি প্রতিদিন মাকে রুটি বানিয়ে দিতাম। মুনিরা শেখ বলল, আচ্ছা বুঝেছি। ইজান উঠেছে? পদ্ম বলল, না, তখন দেখছি উনি ঘুমাচ্ছেন। মুনিরা শেখ বলল, ও আচ্ছা। মুনিরা শেখ নিজেই রান্না করছেন আর পদ্ম দাঁড়িয়ে আছে। যদিও সে বলেছিল রান্না করার কথা, কিন্তু মুনিরা শেখ বলছেন তিনিই রান্না করবেন। তাই পদ্ম আর বেশি জোরাজুরি করেনি। মনিরা শেখ বলল, কাল রাতে ইজানের বাবা কল দিয়েছিল, বলেছে ইজনিয়া নাকি হোস্টেলে চলে যাবে, তাই আমাকে বাসায় যেতে। কিন্তু তোমাকে একা রেখে কিভাবে যাই বলো তো? মনিরা শেখের কথা শুনে পদ্মের মনটা খারাপ হয়ে গেল। মনিরা শেখ চলে গেলে তো সে একা হয়ে যাবে। পদ্ম বলল, মা আপনি চলে গেলে আমি তো একা হয়ে যাব। মনিরা শেখ বলল, হ্যাঁ সেটাই তো, এজন্যই তো আমি যেতে যাচ্ছি না। আর ইজানের বাবা তো বলল আমাকে কয়েকদিন থাকতে, এখন আবার কল দিয়ে বলে বাসায় যেতে। তিনি এক একবার এক এক কথা বলেন। তারপর পদ্ম বলল, আমি কিভাবে একা থাকবো মা? মনমরা হয়ে কথাটি বলল পদ্ম। মনিরা শেখ বললেন, আমি ইজানের সাথে কথা বলবো, দেখিও কি বলে। ইজান একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখলো পদ্ম ডাইনিং এ একটা একটা করে খাবার এনে রাখছে। পদ্মের এসব কার্যকলাপ দেখে ইজান মুচকি হাসলো। মেয়েটাকে গিন্নিদের মতো লাগছে। ইজান সোফায় বসলো। তখন ওই শায়না মেসেজ দিল ইজানের মেসেঞ্জারে। শায়না মেসেজে লিখলো, সে এখন ইজানের বাসায় আসছে। মেসেজটা দেখে শায়নার প্রতি রাগ হলো। কি দরকার এখন আসার? আবার বাসায় পদ্ম আছে। পদ্মকে এখন কোনো মতেই দেখানো যাবে না। ইজান রান্নাঘরে এসে মনিরা শেখের কাছে গেল। পদ্মকে দেখলো সে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ইজান বলল, পদ্ম একটু রুমে যাও তো। পদ্ম মাথা তুলে ইজানের দিকে তাকাই। ইজানের কথা মতো সে রুমে চলে যায় কোনো রকম প্রশ্ন ছাড়াই। পদ্ম চলে যাওয়ার পর ইজান তার মাকে বলল, মা বাসায় শায়না আসবে, আমি চাই শায়না যেন পদ্মকে না দেখে। আমরা হসপিটালে সবাই কিছুদিন পর গেট টুগেদারে যাব, তখন পদ্মকে নিব আমাদের সাথে। এখন কোনো মতেই পদ্মকে শায়নার সামনে নেওয়া যাবে না। মনিরা শেখ শায়নাকে চিনে, কারণ বহুবার শায়না ইজানের সাথে তাদের বাসায় এসেছে। মেয়েটাকে কখনো মনিরা শেখের পছন্দ ছিল না। মনিরা শেখ বলল, পদ্ম ওর সামনে গেলে কি হবে? আর পদ্ম কি দেখতে খারাপ নাকি যে ওর সামনে যাওয়া যাবে না? ইজান বলল, তা বলিনি মা, এখন একটু ঝামেলা হবে দেখলে। মনিরা শেখ বলল, আচ্ছা বুঝেছি, তো এখন কি করতে চাস? ইজান বলল, পদ্মকে আমার রুমে রাখবে যতক্ষণ না পর্যন্ত শায়না বাসায় থেকে যায়। মনিরা শেখ বলল, পদ্মকে কি বলবি? ইজান বলল, কিছু একটা বুঝিয়ে বলতে পারো, সমস্যা নেই, তুমি একটু এই দিকটা ম্যানেজ করলেই হবে।